নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারত পাকিস্তান উত্তেজনার আবহে পাকিস্তানের অনেক মন্ত্রী, রাষ্ট্রদূত সব বলছেন যে ভারত যদি আক্রমণ করে আমরা সব রকম ভাবে প্রত্যাঘাত করব, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, কনভেনশনাল ওয়ারফেয়ারও হবে, প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও আমরা দ্বিধা করব না। এত যখন আস্ফালন, তখন আবার পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছে, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে যাতে এই টেনশনকে ডিএসকালেট করা যায়। প্রথম কথা একটা জিনিস বলে রাখা ভালো যে ভারত তো যুদ্ধবাজ দেশ নয়, এটা তো যুদ্ধের সময়ও নয়। প্রধানমন্ত্রী তো বারবার করে বলছেন। তা আমরা যুদ্ধ ঘোষণা করবো এটা কে বলেছে? বলেনি তো, কেউ বলেনি। আমরা বলেছি যে পেহেলগামে যে সন্ত্রাসী হানা হয়েছে, সেই সন্ত্রাসী হানার পিছনে যারা আছে, যে জঙ্গিরা এবং তাদের মদতদাতাদের এমন শাস্তি দেয়া হবে যেটা তারা কল্পনা করতে পারছে না। আমাদের তো অবস্থান। এর সঙ্গে যুদ্ধের কি সম্পর্ক আছে? পাকিস্তান নিজে বলে তারা নিজেরা জঙ্গিদের দ্বারা আক্রান্ত, আর ভারত বলছে যে আমরা জঙ্গিদের এবং তাদের মদতদাতাদের শাস্তি দেব। এটাতে পাকিস্তানের আপত্তি কেন? তার মানে কি? তার মানে এটাই যে পাকিস্তান টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার, রোগ স্টেট, দুর্বৃত্ত রাষ্ট্র। এবং পাকিস্তানের একাধিক মন্ত্রী স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়েছেন, জঙ্গিদের আশকারা দিয়েছেন। তাই ভারত যখন বলছে যে জঙ্গিদের মাথা ভেঙে দেব আমরা, তখনই পাকিস্তান বলছে ভারত যুদ্ধ করতে চাইছে। পাকিস্তান যদি প্রকৃতপক্ষে জঙ্গিদের নির্মূল করতে চায় তাহলে তো ভারতের সঙ্গে সহযোগিতা করা উচিত। সেটা না করে তারা হুমকি দিচ্ছে। এর পিছনে আছেন একটি লোক, তার নাম হচ্ছে আসিম মুনির। এই আসিম মুনির কি? দেখুন, উনি ধর্মপ্রাণ মুসলমান, কোরআন হাদিস কণ্ঠস্থ করেছেন এবং আত্মস্থ করেছেন যখন তখন কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দিতে পারেন। তিনি যখন আরবে এম্বাসিতে অ্যাটাসি হিসাবে ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে, তখনই নাকি আরবি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন এবং কোরআন হাদিস পড়েছিলেন। এবং তার বাবা জলন্ধরের মানুষ ছিলেন, দেশভাগের পরে পাকিস্তানে যান, স্কুল শিক্ষকতা করতেন, আবার মৌলভীও ছিলেন, ফ্রাইডে প্রেয়ারে তিনি ইমামতি করতেন। তিনি আসিম মুনির। আসিম শব্দটার অর্থ কি? সেভিয়ার। আসিম মুনির একসঙ্গে আইএসআই এর চিফ ছিলেন এবং ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স ছিলেন। অত্যন্ত কানিং, অত্যন্ত শ্রুড এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং ক্ষমতালোভী। তার সময় যখন তিনি আইএসআই চিফ, তখনই কিন্তু আপনার পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা হয়েছিল, আর তিনি যখন সেনা প্রধান তখনই পেহেলগামে হিন্দু নিধন হলো। তিনি রিলিজিয়াস ন্যাশনালিজমে বিশ্বাস করেন এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ধর্মান্ধতাকে ঢুকিয়ে দিতে তার কোনো জুড়ি নেই। তার ভাষণ যদি আপনারা শোনেন ইউটিউবে, কখনো পাসিং আউট প্যারেড বা কখনো সেনাঘাটিতে গিয়ে বক্তৃতা, তিনি বারবার করে কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছেন, বলছেন যে শহীদ হওয়া পাকিস্তান সেনাবাহিনীর গর্ব এবং তারা গাজী হবেন বা জিহাদি হবেন, জিহাদ তাদের করতেই হবে। এটা নাকি ইসলামের নীতি। এবং তিনি স্টেটটাকে সিকিউরিটি স্টেট করেছেন, টাফ স্টেট, সিকিউরিটি স্টেট। দেখুন, ভারত পাকিস্তানের দৌলত হলে এটা ইসরায়েল হামাসের লড়াই হবে না,
কারণ দুটো দেশের সেনাবাহিনী প্রশিক্ষিত, প্রফেশনাল। পাকিস্তানে 500,000 সোলজার আছে, ভারতবর্ষে তার অনেকটাই বেশি, এবং পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। দেখুন, ইমরান খান আসিম মুনিরকে আইএসআই এর ডিজি করেছিলেন, কিন্তু বুসরা বিবি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এই তথ্য ইমরান খানকে আসিম মুনির জানান ডিজি আইএসআই হিসাবে। ইমরান খান তাকে পদ থেকে সরিয়ে দেন। 9 মাস ছিলেন মাত্র আইএসআই ডিজি হিসাবে। এই আনসেরিমনিয়াস এক্সিট আসিম মুনির কিন্তু মেনে নেননি। তিনি সেনাবাহিনীর মধ্যে তার বিরোধীদের কার্যত সাইডলাইন করেছেন, সেনাবাহিনীর উপর নিজের নিয়ন্ত্রণ কায়েম করেছেন, কনসলিডেট করেছেন তার সাপোর্ট। এবং দুটো জিনিস তিনি করেছেন। এক, 2022 সালে তিনি সেনাপ্রধানের দায়িত্ব নেন, শাহবাজ শরীফ তাকে এই দায়িত্বটা দিয়েছিলেন। তিনি কিন্তু পাকিস্তান সংসদে আইন করে তার মেয়াদ 3 বছরের জায়গায় 5 বছর করেছেন, এবং সেনাপ্রধানের বয়সের ঊর্ধ্বসীমা নেই, তিনি তারপরেও একটা এক্সটেনশন চাইতে পারেন। ইমরান খানের জন্য তাকে ডিজিআইএসআই এর পদ থেকে সরে যেতে হয়েছিল, সেই অপমান তিনি ভোলেননি। সেই জন্য সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস কে হবেন বা অন্য কারা বিচারক হবেন সেটা নির্ধারণ করার জন্য পাকিস্তান সংসদে আইন প্রণয়ন হয়। তাতে সবসময় সিনিয়রিটিকে প্রায়োরিটি দেয়া হবে চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিয়োগের ক্ষেত্রে। সেটা নয় যে পাকিস্তানের নীতি আদর্শ এবং সরকারের নীতির সঙ্গে যে বিচারক বা বিচারকরা সহমত পোষণ করবেন তাদেরকেই সুপ্রিম কোর্টের বিচারক বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করা হবে। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অনেকেই ইমরান খান সম্পর্কে নরম ছিলেন। যখন ওতে আগে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ করেছে, সুপ্রিম কোর্টের বিচারকরা মৃদু ভৎসনা করে ইমরান খানকে ছেড়ে দিয়ে, যে এটা আসিম মুনিরের পছন্দ ছিল না। তাই তিনি সংসদে আইন প্রণয়ন করতে নির্বাচিত সরকার, যেটা হাতের পুতুল আসিম মুনিরের, বাধ্য করেছেন যে এই ধরনের কিছু অ্যামেন্ডমেন্ট এনে বা নতুন আইন প্রণয়ন করতে। অর্থাৎ ক্ষমতার হ্রাস সম্পূর্ণভাবে তার নিজের হাতে। এনএসএ হিসাবে আইএসআই এর ডিজি দায়িত্ব পালন করছেন, এটা পাকিস্তানের ইতিহাসে কখনো হয়নি। নিরাপত্তা উপদেষ্টা এবং আইএসআই ডিজি একই লোক, এটা কখনো হয়নি। তাহলে আসিম মুনির কি চাইছেন? আসিম মুনির এটাই চাইছেন যে ক্ষমতা দখল করতে, এবং ভারতের বিরুদ্ধে তার যে লড়াই, এটা কিন্তু তার ভিতর থেকে, বিশ্বাস থেকে। জেনারেল বাজওয়া কিন্তু এইরকম উগ্র ছিলেন না, তিনি ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করেছেন। কিন্তু আসিম মুনিরের অবস্থান একদম সম্পূর্ণ বিপরীতে। যদি জেনারেল বাজওয়া নর্থ পোল হন, আসিম মুনির হচ্ছেন সাউথ পোল। তিনি রিলিজিয়াস ন্যাশনালিজমে বিশ্বাস করেন। তিনি মনে করেন যে ভারত পাকিস্তানের শত্রু, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা হিন্দুদের সঙ্গে মেলে না কিছুতেই, তাই ভারতের সঙ্গে আমাদের 1000 বছর লড়াই করতে হবে, তাতে যদি শহীদ হতে হয় শহীদ হতে হবে। এবং তিনি এটা মনে করেন যে কাশ্মীর ইজ অ্যান আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। সেই জন্য তিনি বলেছিলেন যে কাশ্মীর ওয়াজ আ জুগুলার ভেন, কাশ্মীর ইজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর উইল বি আওয়ার জুগুলার ভেন। তার ঠিক 5 দিন বাদে পেহেলগামে জঙ্গি হানাটা হলো। তিনি জেহাদি মানসিকতায় বিশ্বাসী, এবং সেই বিশ্বাসটা তার ভিতর থেকে এসছে। তাহলে ভারতের লড়াই কিন্তু জিহাদি জেনারেলের সঙ্গে, কিন্তু জিহাদি জেনারেলের প্রচুর ড্রব্যাকস আছে। পাকিস্তান আর্মির মধ্যেই তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, তিনি বিদ্রোহ দমন করে পজিশন কনসলিডেট করেছেন, সব ঠিক আছে। কিন্তু পাকিস্তানে আর্মির জওয়ানরা, মিড র্যাঙ্কিং অফিসাররা রেজিগনেশন দিয়েছিল। পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীর প্রতি কি বলবো, একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে।
কারণ যেভাবে জাফর এক্সপ্রেসের ঘটনা ঘটেছে, যেভাবে কিছুদিন আগে কোয়েটাতে স্টেশনে বিস্ফোরণ হলো, যেভাবে তেহরিকে তালিবান পাকিস্তান পাক সেনাদের টার্গেট করছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, বালুচিস্তানে পাঞ্জাব প্রভিন্সের লোকজনদের বেছে বেছে খুন করা হচ্ছে, এরা পাকিস্তানের সাধারণ মানুষ তো মানতে পারছেন এবং তারা মনে করছেন যে সেনাপ্রধান এইসব ব্যাপারে নিদারুণ ব্যর্থ। সেনাপ্রধানও জানেন জনপ্রিয়তার তলানিতে। এখন এই যুদ্ধ জিগির তুললে পরে যেটা হয় যে ভারতের সঙ্গে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হলে পাকিস্তানের সাধারণ মানুষ সেনাবাহিনীর পাশে এসে তারা যে পাকিস্তান খতরে মে হ্যায়, ইসলাম খতরে মে হ্যায়, এটাই আসিফ মনির চাইছেন, এটাই তার জেহাদি মানসিকতা। এবং সেটাকে পুঁজি করেই তিনি কিন্তু কনসলিডেট করছেন তার ক্ষমতা, ঠিক মুশারফের মতো। দেখবেন কিছুদিন বাদে শাহবাজ শরীফকে সরিয়ে তিনি পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করবেন। সেই জন্য যে যে গুটি সাজানো সেই গুটি তিনি সাজিয়েছেন। অটলজি বাস নিয়ে গেলেন লাহোরে, আমরা উপহার পেলাম কারগিল, মনে আছে? তখন মুশারফ এই কাণ্ডটা ঘটিয়েছিলেন, নওয়াজ শরীফ কিন্তু ওয়াকিবহাল ছিলেন না। ঠিক আসিফ মনির এই কাণ্ডটা করছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তার পক্ষ থেকে ন্যারেটিভ দেওয়া হচ্ছে ফলস ফ্ল্যাগ। আরে জম্মু কাশ্মীর শান্ত, 65% মানুষ ভোট দিয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, রেকর্ড টার্ন আউট, ট্যুরিজম বুম। সেখানে কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে না। ওই চিটি সিংপুরার ঘটনাকেও পাকিস্তান ফলস ফ্ল্যাগ অপারেশন বলেছিল যখন ক্লিন্টন আজ থেকে 25 বছর আগে ভারতে এসেছিল। পরে ডেভিড কোলম্যান হেডলি স্বীকার করেছিলেন যে লস্কর এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল চিটি সিংপুরায়, যেখানে 38 জন শিখকে হত্যা করেছিল জঙ্গিরা। আসিফ মনির ভারতের সঙ্গে বিরোধকে তুঙ্গে নিয়ে যেতে চাইছেন তার নিজের অবস্থান মজবুত করতে, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য। তাই তিনি জিহাদি জেনারেল। পাকিস্তানের অন্য জেনারেলদের সঙ্গে তার পার্থক্য এখানে। তিনি খুব ধূর্ত, খুব কৌশলী, আটখাট বেঁধে কাজ করেন। আইএসআইজি এবং ডাইরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্সের পদে কাজ করার সুবাদে তিনি সমস্ত কিছু সম্পর্কে জানেন, খুঁটিনাটি জানেন। তাই এটা ইসরায়েল হামাসের লড়াই নয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে জবাব পাকিস্তান পাবেই। ভারতের নৌবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধানের সঙ্গে দফায় দফায় প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। দেশ জুড়ে দাবি উঠছে এই গণহত্যার প্রতিশোধ নেওয়া। নিশ্চয়ই নেওয়া হবে, প্রেসিশন স্ট্রাইক হবে। কিভাবে হবে সেটা সেনাবাহিনী ঠিক করবে, ভরসা রাখতে হবে। সাধারণ মানুষ এক্ষুনি চাইছে বলে সরকার বা সেনাবাহিনী এক্ষুনি কোনো পদক্ষেপ করতে পারে না। আন্তর্জাতিক জনমতকে অনুকূলে নিয়ে সময় মতো প্রত্যাঘাত করতে হবে। প্রত্যাঘাত যে হবে সেটা সবাই জানে, পাকিস্তানও জানে, আর ভারতবাসী তো চাইছে। দেখুন অনেক পদক্ষেপ তো নেওয়া হচ্ছে, যে চন্দ্রভাগা নদীর জল পাকিস্তানের জন্য বন্ধ করা হচ্ছে। ঝিলামের হয়েছে, চন্দ্রভাগা হবে। পাকিস্তানি পণ্য হবে না, জাহাজ বন্দরে ভিড়বে না, ভারতের আকাশ সীমা পাকিস্তানের জন্য বন্ধ, এসব পদক্ষেপ তো হচ্ছে। মাদক চোরাচালানের সঙ্গে পাক সেনাবাহিনী আইএসআই যুক্ত, সেটাকে বন্ধ করার চেষ্টা হবে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সে কাছে ভারত সরকার দরবার করছে যাতে পাকিস্তানকে আবার দূষক তালিকায় ফেলা যায়। আইএমএফ এর কাছ থেকে পাকিস্তান যাতে বেল আউট প্যাকেজের আর নতুন কোনো টাকা না পায় সেটা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। আটলান্টিকের ওপার থেকে বসে ডিএসকালেট করার কথা বললে তো হয় না, বাস্তব বুঝতে হবে। এটা একাধবারের ঘটনা নয়। স্বাধীনতার পর থেকে পাকিস্তান লাগাতার ভারতকে রক্তাক্ত করে চলেছে, তার কোনো বিরাম নেই। আমরা সৌজন্য দেখিয়েছি, আমরা বন্ধুত্বের বার্তা দিয়েছি,
কিন্তু ভবি ভুলবার নয়। দেখুন, পাকিস্তানে দু ধরনের মানুষ আছেন। একটা অংশ হচ্ছে জিহাদি পাকিস্তান, তারা সংখ্যাগরিষ্ঠ। 3 কোটি বাচ্চা পাকিস্তানে স্কুলে যায় না, তারা পাত্তালবাজি করে, ঘুরে বেড়ায়, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এই জিহাদি পাকিস্তানকে মোল্লাতন্ত্র আসিম মুনিরের মতো জিহাদি জেনারেলরা টার্গেট করছে। তারাই হচ্ছে এদের সমর্থক। এখান থেকেই টেররিস্টদের রিক্রুট করা হয়। আর একটা পাকিস্তান আছে, তাতে হয়তো 40% লোক আছে, তারা কিন্তু প্রতিবেশীদের সঙ্গে নর্মালাইজেশন চায়, রিলেশনে। তাদের অ্যাসপিরেশন আছে, তরুণরা কাজ চায়, মাথা গোজার ঠাঁই চায়, স্ত্রী সন্তানকে নিয়ে ভালোভাবে থাকতে চায়, ভালো স্কুল কলেজ চায়। এই যে লাহোরে তো এখনো লিটারালি ফেস্টিভ্যাল হয়, সেখানে যারা যায় তাদের অধিকাংশই দ্বৈত নাগরিকত্ব আছে, এরাও পাকিস্তানের নাগরিক। এরা জিহাদি পাকিস্তানের অংশ নয়, কিন্তু জিহাদি পাকিস্তানের অংশ 60%। সেখান থেকেই সন্ত্রাসবাদীদের রিক্রুট হয়। আসিম মুনির এদের কাছে জনপ্রিয়, কারণ এই জিহাদ, শহীদ, এই বিষয়গুলো এদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মোল্লারা। এবং আসিম মুনির যেহেতু রিলিজিয়াস ন্যাশনালিজমকে প্রমোট করেন, এদের কাছে আসিম মুনির একটা গ্রহণযোগ্যতা আছে। আসিম মুনির এটাকেই কাজে লাগিয়ে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, ঠিক যেভাবে মুশারফ নওয়াজ শরীফকে হটিয়ে এই শতাব্দীর গোড়ায় ক্ষমতা এসেছিল। ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি হবে না সেটা জানার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে